নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব লেখক তারাপদ রায়ের লেখা ছোট গল্প হন্তদন্ত। সমস্যার পর সমস্যা। অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র। এতই অস্থির হয়েছেন তিনি যে এক এক সময় আশঙ্কায় তো বোধ করছেন পাগল না হয়ে যাই। না, এখনও পাগল হয়ে যাননি তিনি, কিন্তু এত সমস্যার ধাক্কা সামলানো সহজ নয়। বিপদ আর সমস্যা কখনো একা আসে না। এক সমস্যার ঘাড়ে আরেক সমস্যা চেপে বসে। ঘরের দেয়ালের দিকে তাকালেন হরেনবাবু। সেখানে স্কুলের একটা বাতিল ব্ল্যাকবোর্ড টানানো আছে। সেখানে এখনও ঝকঝকে অক্ষরে লেখা আছে ন্যালা খ্যাপা। সেই ন্যালা খ্যাপার সমস্যা না মিটতেই এখন ঘাড়ে এসে পড়েছে হন্তদন্ত। হরেনবাবুর বর্তমান বৃত্তান্ত আরম্ভ করার আগে হরেন মিত্র লোকটির ইতিহাস একটু বলে নিই। হরেন মিত্র সম্পর্কে লোকটি বলা অবশ্য সঠিক হলো না। হরেনবাবু কিছুদিন আগে কলাখোপা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাড়ির অবস্থা খারাপ নয়। বাগুইহাটিতে পৈতৃক বাড়িতে থাকেন। 50-এর এদিকে বয়স, বিয়ে করেননি। সংসার চালাবার দায় বা ঝামেলা নেই। এই বাড়িতেই তার 2 ভাইপো থাকে। তাদের আলাদা আলাদা হেসেল। বিয়ের পর বউদের মধ্যে সদা সর্বদা খিটিমিটি লাগায় হরেনবাবু মধ্যস্থতা করে তাদের ভিন্ন করে দিয়েছেন। এতে অবশ্য পরবর্তীকালে হরেনবাবুরই সুবিধা হয়েছে। 2 ভাইপোর হেসেলে এক মাস করে অন্ন গ্রহণ করেন, বিনিময়ে তাদের কিছু অর্থ সাহায্য করেন। শিক্ষক জীবনে হরেনবাবু অত্যন্ত মারকুটে ছিলেন। ছাত্রদের বেধড়ক পেটাতেন। শুধু তাই নয়, এক তরুণ শিক্ষক কাজে নতুন যোগদান করেছিল। টি-শার্ট এবং জিনিস পরা সেই শিক্ষকটিকে ক্লাসে ঢোকার মুখে জীবনে প্রথম ক্লাস নেওয়া, তাই একটি সিগারেট টেনে বারান্দায় দাঁড়িয়ে মনোবল সংগ্রহ করছিলেন। দুর্ভাগ্যের বিষয়, এই নতুন শিক্ষককে হরেনবাবু আগে দেখেননি। বারান্দায় দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় তাকে দেখে ছাত্রভ্রমে হরেনবাবু তার কান ধরে বারান্দার ওপরে নীল ডাউন করিয়ে দেন। এই ঘটনার ঘাত প্রতিঘাতে হরেনবাবুকে শিক্ষকতার চাকরিটি মানে ছাড়তে হয়। কিছু প্রাইভেট ফান্ডের টাকা ছিল, সামান্য পেনশনও পাবেন, তাতে মোটামুটি চলে যাচ্ছে। তাছাড়া হরেনবাবু একটা নতুন কাজ করেছেন। তার পাড়ায় একটা কলেজ স্ট্রিটের একজন প্রকাশক আছেন। সেই প্রকাশকের বইগুলোর তিনি প্রুফ দেখে নেন। প্রুফ দেখা খুব কঠিন কাজ, তবে হরেনবাবু একনিষ্ঠ পরিশ্রমী এবং বানান সচেতন। তিনি খুব ভালো প্রুফ দেখেন। প্রকাশক মশায়ের তার উপর খুব আস্থা। কিন্তু এই প্রুফ দেখতে গিয়ে যতটা বিপদ আর সমস্যার সৃষ্টি হয়েছে। বিপদ প্রকাশক মহাশয়ের, যিনি পাড়ায় ভূতবাবু নামে পরিচিত। ভূতবাবু ছাপোষা মানুষ, বইয়ের ব্যবসা করেন, তবে তিনি তো পণ্ডিত লোক নন। তাছাড়া খুব পণ্ডিত লোকও হরেনবাবুর কাছে সহজে পার পাবে না। হরেনবাবু যেটা সমস্যা, ভূতবাবুর সেটাই বিপদ। প্রুফ দেখতে দেখতে কথায় কথায় সময় অসময় হরেনবাবু ভূতবাবুর কাছে ছুটে আসেন। মাসখানের আগে একটা ঘটনা বলি।
রাত 11টা, ঝুপঝুপ বৃষ্টি হচ্ছে। হঠাৎ ঘন ঘন কলিং বেলের আওয়াজে জানলার খড়খড়ি তুলে ভূতবাবু দেখেন সদর দরজায় ছাতা মাথায় হরেনবাবু দাঁড়িয়ে। তাড়াতাড়ি দরজা খুলে হরেনবাবুকে ঘরের মধ্যে ঢুকিয়ে ভূতবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হরেনবাবু, এই বৃষ্টির মধ্যে এত রাতে? হরেনবাবু ভেজা ছাতাটা দরজার একপাশে রাখতে রাখতে বললেন, আপনার বনবিহারী বাবুর উপন্যাসের প্রুফটা দেখতে গিয়ে দারুণ সমস্যায় পড়ে গেছি। এই অসময়ে কী এমন সমস্যা হলো? কপিতে কোনো গোলমাল? ভূতবাবু ঘুম চোখে প্রশ্ন করেন। হরেনবাবু বলেন, না, কপিতে কোনো গোলমাল নেই, কপি চমৎকার, কিন্তু ওই যে বনবিহারী লিখেছেন, ভুবন চক্রবর্তী মানুষটি একটু ন্যালাখাপা করছে। তাই ন্যালাখাপা কথাটার মানে কি? ভূতবাবু একটু অবাক হয়ে বললেন, ডিকশনারি দেখেছেন? সেখানে নেই। হরেনবাবু বললেন, তা একটু আছে, কিন্তু শব্দটা এলো কোথা থেকে? বিরক্ত হয়ে ভূতবাবু বলেন, তা যেখানে থেকেই আসুক, বনবিহারী বাবু বড় লেখেন, তিনি যখন 10টা শব্দটা ব্যবহার করেছেন, আপনি প্রুফ দেখে ছেড়ে দিন। হরেনবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি উত্তেজিত হয়ে বললেন, কি বলছেন এটা আপনি? আপনি একটা বই ছাপছেন, সে বইয়ের এমন একটা শব্দ আছে যেটা কোথা থেকে এসেছে আপনি কিছুই জানেন না? এবার হয় নাকি? মাঝরাতে আচ্ছা, পাগলের পাল্লায় তো পড়া গেছে। আপাতত হরেনবাবুকে এড়ানোর জন্য ভূতবাবু বললেন, ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যে বনবিহারী বাবুর কাছ থেকে জেনে এসে আপনাকে বলবো। প্রশ্নটা শুনে বনবিহারী বাবু তো হেসে উঠলেন। প্রবীণ প্রতিষ্ঠিত লোক, ভূতবাবু তাকে আর ঘাটাতে সাহস পাননি। পাড়ায় এসে হরেনবাবুকে বললেন, বনবিহারী বাবুর আন্তরিক হয়েছে, নার্সিংহোমে আছেন, তাই জিজ্ঞাসা করা হয়নি। হরেনবাবু বললেন, খবরের কাগজে যে দেখলাম বনবিহারী বাবু ভবানীপুর হিতসাধিনী সভার উৎসবে কালই সভাপতি হয়েছেন। কোনো রকমে আমতা আমতা করে ভূতবাবু বললেন, তারপরেই তো ঘটনাটা ঘটল। হিতসাধিনী সভার শেষে ওইখানেই চা, সিঙাড়া, জিলেপি দিয়ে জলযোগ করেছিলেন। প্রায় সঙ্গে সঙ্গে বমি, পেটে ব্যথা। তারপরে ওই ভবানীপুরের নার্সিংহোমেই তাকে ভর্তি করা হয়। হরেনবাবু কি বুঝলেন কে জানে? ওই ন্যালাখাপা শব্দটা নিয়ে তিনি আর ভূতবাবুকে জ্বালাতন করেননি। সমস্যা সংকুল ন্যালাখাপা শব্দটি তিনি ব্ল্যাকবোর্ডে তুলে দিয়েছেন। এই ব্ল্যাকবোর্ডটির একটি ব্যাপার আছে। শিক্ষকতা থেকে স্বেচ্ছা অবসরের পর ফেয়ারওয়েলের সময় তিনি ছাত্র বা শিক্ষকদের তরফ থেকে কোনো উপহার না নিয়ে বিদ্যালয়ের একটি পুরনো ব্ল্যাকবোর্ড চেয়ে নেন। তারপর সে ব্ল্যাকবোর্ডটির নামকরণ করেন সমস্যা। যেসব শব্দ নিয়ে তিনি সমস্যা হবেন, সেইগুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত এখানেই লেখা থাকবে, যাতে সমস্যাটি সবসময় চোখের সামনে থাকে। আজ সপ্তাহ 4 ন্যালাখাপা শব্দটি ব্ল্যাকবোর্ড আলো করে রয়েছে। এরই মধ্যে গতকাল আবার হন্তদন্ত যোগ হয়েছে। তরুণ কবি মোজাফফেল হরের নতুন কাব্যগ্রন্থটির নাম হন্তদন্ত।
নাম কবিতাটিও হন্তদন্ত। বইটি ভূতবাবুই প্রকাশ করেছেন। নাম কবিতাটি এইভাবে আরম্ভ হয়েছে: হসন্তগুলি কোথায় পালালো, হন্তদন্ত তদন্ত করা ভালো। বইয়ের নাম, কবিতার নাম, তার উপরে প্রথম কবিতার দ্বিতীয় পংক্তিতে আবার হন্তদন্ত, সব মিলে হরেনবাবুকে বিপর্যস্ত করে দিল। ন্যালাখাপার সমস্যা না মেটার আগেই তিনি অন্য কোনো সমস্যায় জড়িত হতে চাইছিলেন না, কিন্তু উপায় নেই, হন্তদন্ত তার ঘাড়ে এসে পড়েছে। সঙ্গে অনেক প্রশ্নও দেখা দিচ্ছে। লোকে হন্তদন্ত হয়ে ছুটে আসে, এসে বলে, আজ ব্যাপারটার একটা হন্তদন্ত করতে চাই। কড়িকাঠের দিকে তাকিয়ে হরেনবাবু ভাবেন, এই দুই হন্তদন্তের মানে তো প্রায় এক হতে পারে না। আর শেষ পর্যন্ত মানে যাই হোক, হন্তদন্ত কথাটা তৈরি হলো কি করে? মনের গভীরে প্রশ্নের বুদবুদ উঠেছে তো উঠছেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরেনবাবু ন্যালাখাপার নিচে লিখলেন হন্তদন্ত। ইচ্ছা করলে এখনই তিনি ভূতবাবুকে গিয়ে ধরতে পারেন, কবি মোজাফফেলের কাছ থেকে জেনে আসার জন্য হন্তদন্তের ব্যাপারটা। কিন্তু তার উপরে হরেনবাবুর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। শুধু ন্যালাখাপা নয়, তারপরে অর্ধচন্দ্র, হরিকাঠ এবং গোফ খেজুরে নিয়ে ভূতবাবু রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছেন। তবে এগুলো সমস্যা হয়ে দেখা দিতে পারেনি। কলাখোপা স্কুলে গিয়ে পেনশনের তাগাদা দেওয়ার সময় স্কুল লাইব্রেরি থেকে পুরনো আমলের অতিকায় বাংলা অভিধান থেকে এগুলোর অর্থ ও ব্যুৎপত্তি পেয়ে গেছেন এবং সন্তুষ্ট হয়েছেন। কয়েকদিন আগে জবা খিচুড়ির পাল্লায় পড়েন হরেনবাবু, অথচ জগা খিচুড়ির ব্যাপারটা খুব সহজেই সমাধান হয়েছিল। জগা খিচুড়ির হাসির গল্পের 5 নম্বর লেখক গয়ারাম দাসের আশু প্রকাশিত গল্প সংকলন। হাসির গল্পের লেখকদের নম্বর ফুটবলের নম্বরের মতন, যত বড় লেখা যায় তত বেশি নম্বর, 5 হলো সবচেয়ে বড় নম্বর। জগা খিচুড়ি বইটার প্রুফ হাতে পেয়ে গয়ারামবাবুকে পাড়ার বুথ থেকে ফোন করেছিলেন হরেনবাবু। গয়ারাম তার পুরনো বন্ধু, এক সময় কলাখোপা স্কুলে তিনি ড্রিল মাস্টার ছিলেন, সেই সঙ্গে সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত। সংস্কৃত উঠে গেল, ড্রিল উঠে গেল। গয়ারাম মনে দুঃখে মাস্টারি ছেড়ে হাসির গল্প লিখতে লাগলেন। গয়ারামের সঙ্গে হরেনবাবুর বন্ধুত্ব আজ ছিন্ন হয়নি। গত বছরই গয়ারামের মেয়ের বিয়েতে তিনি নেমন্তন্ন খেতে এসেছেন। গয়ারামকে ফোন করা মাত্র তিনি হরেনবাবুকে জগা খিচুড়ির বৃত্তান্ত সংক্ষিপ্ত ফোনেই শোনালেন। জগা নামে এক পাগল থাকত কালীঘাট মন্দিরের চত্বরে। তার হাবভাব পাগলদের মধ্যে ছিল অতি অস্বাভাবিক। কোমরে খুপড়ির তরোয়াল, হাতে বাঁশের তীরধনুক, কপালে কাঁঠাল পাতার মুকুট, সে সবসময় বীর রাজার বেশে থাকত। প্রত্যেক দিন সন্ধেবেলা কালীঘাট বাজারের সবজি আর মুদি দোকানদিদের কাছ থেকে অল্প করে সবজি, চাল, ডাল, নুন মশলা চেয়ে নিত। ভালো খারাপ নানা রকম চাল, মুগ, মুসুর, ছোলা, সব রকম ডাল, কচু থেকে কাঁচকলা, ফাটা আলু, শুকনো বেগুন, যে যা দিত তাই জগা নিয়ে ঝুলিতে ভরত। তারপর রাতে ইটের উনুনে বিরাট মাটির হাঁড়িতে সব মিলিয়ে খিচুড়ি রান্না হতো।
সেই খিচুড়ি মন্দিরের সব ভিখারির সঙ্গে ভালো করে জগা খেত। সেই থেকেই জগা খিচুড়ি। জগা খিচুড়ি নাকি ছিল অতি উপাদেয়। গয়ারাম আরও বলেছিলেন যে ওই জগা ছিল সাধু পুরুষ, নিজের মৃত্যুর কথা সে বুঝতে পারে। সেদিন রাতে জগা খিচুড়ি রেঁধে সবাইকে খাইয়ে সে মন্দিরের সামনে কাঠের তলোয়ার নিয়ে একা একা লড়াই শুরু করে আর গলা খুলে গান গাইতে থাকে, জমজিনিতে যায় রে জগা, জমজিনিতে যায়। সেই রাতেই জগার মৃত্যুবরণ করে। জগা খিচুড়ি কাহিনী শুনে অবাক হয়ে গিয়েছিলেন হরেনবাবু। সামান্য একটা চালুকতার পিছনে কত বড় গল্প! সেই থেকেই তার আরও ঝোঁক বেড়ে গেছে সব গোলমেলে শব্দার মর্মার্থ জানার। অবশ্য ন্যালাখাপা শব্দটা এরপর প্রায় ঘাড়ের থেকে নামিয়ে দিয়েছেন হরেনবাবু। ধরে নিয়েছেন ওটা ওই জগা খিচুড়ির মতো ন্যালা নামে কোনো খ্যাপার ব্যাপার। কিন্তু এখন হন্তদন্ত ঘাড়ে ভূতের মতন চেপেছে। হরেনবাবু কলাখোপা স্কুলে গিয়ে সুবলচন্দ্র মিত্রের বাঙ্গালা অভিধান খুঁজে এসেছেন। সেখানে হন্তদন্ত নেই। ভূতবাবুর কাছে জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। তাছাড়া আগেই বলেছি, তার উপরে এখন আর হরেনবাবুর বিশ্বাস নেই। অবশ্য কবি মোজাফফের হককে গিয়ে ধরা যেতে পারে, কিন্তু হয়তো দেখা যাবে যে ছোকরা কিছু জানে না। তার কবিতাগুলোর প্রুফ দেখার সময় হরেনবাবু মনে হয়েছিল এই ব্যক্তি অনেক কিছু না বুঝে অনুমানে লিখেছে। দিশাহারা হয়ে গেছেন হরেনবাবু। এই অবস্থা একদিন অন্যমনস্কভাবে পথ চলতে গিয়ে একটা ইটে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন হরেনবাবু। পথের লোকজন তাকে টেনে তুলে পাশের ডাক্তারখানায় নিয়ে গেলেন। পাড়ার মধ্যেই ডাক্তারবাবু চেনা। তিনি ভালো করে দেখলেন সামনের একটা দাঁত ভেঙে গেছে, ঠোঁটটা একটু কেটে গেছে। ওষুধপত্র দেয়া হলো। ডাক্তারবাবু বললেন, আমি আপনাকে মাঝে মধ্যেই দেখি রাস্তা দিয়ে এমন অন্যমনস্ক চলাফেরা করেন। সর্বক্ষণ এত কী ভাবেন মশাই? ভাঙা দাঁতের গোড়ায় জিভ বুলিয়ে হরেনবাবু বললেন, একটা শব্দের মানে নিয়ে খুব চিন্তায় আছি। ডাক্তারবাবু বললেন, শব্দের মানে নিয়ে চিন্তা? কী সে শব্দ? হরেনবাবু বললেন, হন্ত দন্ত। ডাক্তারবাবু বললেন, এই শব্দ নিয়ে এত মাথা ব্যথা? আপনি নিজেই এখন হন্তদন্ত। হন্ত মানে হত, দন্ত মানে দাঁত, পুরো মানে আপনার দাঁত হত হয়েছে। হরেনবাবু তো অবাক। ডাক্তারবাবু কত সহজে শব্দটার মানে ধরতে পেরেছেন। ফাটা ঠোঁট আর ভাঙা দাঁতের দুঃখ ভুলে নিশ্চিন্তে মনে তিনি বাড়ি রওনা হলেন। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন। নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন গল্প নিয়ে।